আচ্ছা, আবার সকলকে স্বাগত। আমার মনে হয় এই 12 মিনিটস রেস্টের পর ভালো রিফ্রেশমেন্ট পাওয়া গিয়েছে, তাই না? এই সময়ের মধ্যে একটা কোরআন তেলাওয়াত বা একটা গান শুনতে পারো, ভালো লাগতে পারে। আসো, মানব কল্যাণ আবুল ফজল। তাহলে আজকে আমাদের যা যা আছে সেটা হচ্ছে আবুল ফজল সম্পর্কে কিছু তথ্য আছে, পল্লীকবি জসীমউদ্দিন সম্পর্কে আছে, শামসুর রহমান আছে। যেহেতু এই তিনজন নিয়ে তথ্য আছে, আমি তিনজনে একটা করে দিই, একটা তোমার কম্প্যারিজন করে দিই। কম্প্যারিজন করে দিলে তোমরা অনেক কিছু মনে রাখতে পারবা, সহজ হবে, ঠিক না? আশা করছি আর কি। সহজ হবে কিনা সেটা তোমরা বুঝবা। আমি একটা কম্প্যারিজন এখানে করে দিই, আর একটু উপর থেকে শুরু করি। কম্প্যারিজন, তাহলে তিনজন লেখকের তুলনামূলক কম্প্যারিজন করে দিলে আমার অল্প সময়ে একটু বেশি পড়ানো যাবে। সবার আগে আসি আবুল ফজল। এই আবুল ফজল সম্পর্কে আমরা যা যা পড়ব, আবুল ফজল এই উনার একটা। এরপর আমরা পড়ব পল্লীকবি জসীমউদ্দিন। জসীমউদ্দিনের কিন্তু নামের বানান আসে, ঠিক আছে? এই উদ্দিন আলাদাভাবে লিখতে হবে, একত্রে লেখা যাবে না। আর এদের চাইতে জুনিয়র হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমান। এখন যদিও তোমাদের সালটা মুখস্থ পড়তে হবে না, তারপর দিয়ে দিই, এরা দুইজন হচ্ছে একই সময়ের লোক। এরও জন্ম 1903, আর জসীমউদ্দিনের জন্ম কিন্তু 1903। এদের সময়ের জন্ম সমসাময়িক। আর এ হচ্ছে একটু জুনিয়র, এর জন্ম হচ্ছে 1900 কত সাল, 29 সাল। তাহলে এই তিনটা পার্থক্য আমরা বুঝলাম। এবার এদের বাড়ি ঘর সম্পর্কে আর এদের মেন্টালিটি সম্পর্কে হালকা টুকটাক কি প্রশ্ন আসে। তাহলে দেখো, 1903 সালে যাদের জন্ম, 1903 সালে যাদের জন্ম, তাদের মধ্যে একটু ধরো তাদের বয়স যখন একটু সিনিয়র হয়, তারা 30, যখন 40-50 হয়, ভাষা আন্দোলনটা তারা দেখেছে, তাই তাদের মধ্যে একটু স্বদেশ প্রেমটা বেশি থাকে। এই তিনজনের মধ্যেই কিন্তু স্বদেশ প্রেমটা খুব বেশি আছে, তিনজনের মধ্যেই। কারণ এই তিনজনেই ভাষা আন্দোলনের সময় যথেষ্ট পরিমাণে বিচক্ষণ ছিল, এই জন্য তাদের মধ্যে এই বোধটা বেশি। আবার তিনজনেই মুক্তিযুদ্ধ দেখেছে। এখন আমরা দেখি এখানে আবুল ফজল সম্পর্কে। আবুল ফজলের গ্রামের বাড়ি আসে, তার গ্রামের বাড়ি চট্টগ্রাম। সে যেহেতু চট্টগ্রামের সন্তান, সেই জন্য আমরা দেখতে পাই সে কিন্তু সিইউ চট্টগ্রাম ইউনিভার্সিটির কি ছিলেন, ভিসি ছিলেন। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিসি শুধু ছিলেন না, পরবর্তীতে আমরা দেখতে পাই সে ভিসি হিসাবে দারুণ সব কাজ করেছেন। এতে করে সে মহামান্য যে রাষ্ট্রপতি থাকেন, সে রাষ্ট্রপতি তিনি উপদেষ্টা হয়েছিলেন। তাহলে তিনি চট্টগ্রামের ভিসি ছিলেন এবং তিনি উপদেষ্টাও ছিলেন। তাহলে ছাত্র ছিলেন কোন জায়গায়? এই আবুল ফজলের বৈশিষ্ট্য হচ্ছে, আবুল ফজল ছাত্র ছিল ডিইউ, অর্থাৎ তিনি ঢাকা ইউনিভার্সিটিরও ছাত্র ছিলেন, স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন। আবার মাঝখানে তিনি কেইউ মানে কলকাতা ইউনিভার্সিটিও তিনি কি করেছেন, লেখাপড়া করেছেন। তারা ছাত্র ছিলেন ডিইউ, ছাত্র ছিলেন কলকাতা ইউনিভার্সিটি। আবার পরবর্তীতে তিনি ভিসি হইলেন। চট্টগ্রামে যেহেতু বাড়ি, তাই চট্টগ্রামকে তিনি ভিসি হিসাবে কি পছন্দ করে নিলেন। এই হচ্ছে আবুল ফজলের একটা প্রধান প্রধান বৈশিষ্ট্য। এরপর যদি আবুল ফজলের আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখতে যাই, তিনি কি ছিলেন, মহামান্য রাষ্ট্রপতির একজন উপদেষ্টা। কার উপদেষ্টা? রাষ্ট্রপতির উপদেষ্টা। তাহলে প্রেসিডেন্টের উপদেষ্টা, ভাবতে পারো কত গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন। এটা মাঝে পরীক্ষায় আসলেও আসতে পারে। তার কার্ডের ক্রেডিটটা কি? তার ক্রেডিট হচ্ছে, তার সবচাইতে বড় ক্রেডিট, তাকে আমরা সাহিত্যিক হিসাবে একটু কম চিনি, তার সবচাইতে যে বড় ক্রেডিটটা সেটা হচ্ছে বুদ্ধিমুক্তি আন্দোলন। এই বুদ্ধিমুক্তি আন্দোলনটা আসলে কি, যার জন্য আবুল ফজল সম্পর্কে এত প্রশ্ন আসে, এবং এটা অলরেডি একবার ডিউতে এসেছে। তাহলে বুদ্ধিমুক্তি আন্দোলনটা বোঝার জন্য আমাদের একটু আরেকটা স্লাইড নিতে হবে, তাহলে আমরা বুদ্ধিমুক্তি আন্দোলনটা বুঝে যাব। আমাদের দেশের মধ্যে দুইটা ঝামেলা আছে, একটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক হিন্দু বাবুরা, আর হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্রিক মুসলিম ভাইয়েরা। তাহলে এই ঢাকা কেন্দ্রিক মুসলিম ভাইয়েরা আর কলকাতা কেন্দ্রিক হিন্দু বাবুরা, এই দুইজনের মধ্যে একটা কি ছিল, সবসময় একটা টুকটাক দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বটা প্রকট হইল যখন সবকিছু কলকাতা কেন্দ্রিক, তখন মুসলমানরা হালকা একটু অবহেলিত হইল। অবহেলিত হওয়ার পর কলকাতার পেছন ছাড়িয়া দিয়া মুসলমানরা চলে আসলো। কলকাতায় একটা পত্রিকা ছিল কল্লোল পত্রিকা, আর এখানে একটা পত্রিকা ছিল, ঢাকায় একটা পত্রিকা ছিল শিখা পত্রিকা। এই শিখা পত্রিকা তারা প্রতিষ্ঠা করলো, তারা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করলো, আবুল ফজল এবং অন্যরা। এই মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করলো 1926 সালে। প্রতিষ্ঠা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটার সাথে কি ছিল, যুক্ত ছিল। এই প্রতিষ্ঠা করার পরেই
তারা যে শিখা পত্রিকাটা করলো, সেই পত্রিকাটা করলো হচ্ছে 1927 সালে, অর্থাৎ 1 বছর পর। তাহলে 26 সালে হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ। কেন এটার নাম মুসলিম দিল? কারণ তারা হিন্দুদের প্রভাব থেকে বের হয়ে আসতে চায়, ঢাকা কেন্দ্রিক সাহিত্য গোষ্ঠী তৈরি করতে চায়, তাই এটার নাম দিল মুসলিম সাহিত্য সমাজ 1926। একটা পত্রিকা তারা প্রকাশ শুরু করলো, কল্লোলকে পাশ কাটিয়ে একটা পত্রিকা, সেটার নাম শিখা পত্রিকা 1927। আর শিখা পত্রিকার মধ্যেই একটা বিখ্যাত সংলাপ থাকতো, সেটা তোমরা অনেকে শুনেছো বোধহয়, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট। আমি সব লিখবো না। বুদ্ধি সেখানে আড়ষ্ট আর মুক্তি সেখানে অসম্ভব। তাহলে দেখো তারা কিসের কথা বলতো? জ্ঞান যদি সীমাবদ্ধ হয় তাহলে তারা মন খারাপ করত। তাহলে কি করতে হবে? বুদ্ধি তোমার ব্যাপক হারে বাড়াতে হবে। আর বুদ্ধি বাড়ানোর ফলে তোমার কি সম্ভব? মুক্তি সম্ভব। এই জন্য যেহেতু এই সংলাপটা ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, তাই যদি বুদ্ধিকে মুক্ত করতে হয় তাহলে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়গুলোতেই আবুল ফজল ফোকাস করতেন। আবুল ফজল বুদ্ধিমুক্তির জন্য ফোকাস করতেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিমুক্তির জন্য ফোকাস করতেন, নজরুলের বন্ধু ছিল সে কাজী মোতাহার হোসেন, সে বুদ্ধি মুক্তির জন্য ফোকাস করতেন। এদের যে আন্দোলন, সেই আন্দোলনকে বলা হয় কি আন্দোলন? বুদ্ধি মুক্তির আন্দোলন। এই আন্দোলনের নামই হচ্ছে বুদ্ধি মুক্তির আন্দোলন। তাহলে বুদ্ধি মুক্তির আন্দোলন কিন্তু আবুল ফজল একা করেন নাই, ওনার সাথে শহীদুল্লাহ ছিল, তারপর হচ্ছে আবুল ফজল ছিলেন, আবুল হোসেন ছিলেন, আরো অনেকে ছিলেন। এরা সকলে কলকাতা থেকে বের হয়ে এসে এই শিখা পত্রিকার মাধ্যমে আর মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে এই বুদ্ধিমুক্তির আন্দোলনটা করেছেন। যারা এত জ্ঞানের চর্চা করে তারা ধর্মীয়ভাবে গোঁড়া হয় না, কিন্তু ধর্মীয়ভাবে তারা একটু উদার হয়, তাদের মধ্যে জেনারেলি গোঁড়ামি থাকে না। তাই আবুল ফজলের যে সাহিত্য, সেই সাহিত্যে আমরা কি দেখতে পাবো? ধর্মীয় উদারতা। তুমি অবাক হইবা, তুমি যদি আবুল ফজলের গল্প পড়ো, সেই গল্পের মধ্যে তিনি প্রত্যেকটা গল্পের মধ্যে, তোমরা যেরকম বিলাসী গল্প পড়ছো, নারী হিরো, অপরিচিতা গল্প পড়ছ, সেখানে আবার কল্যাণী হিরো, সেরকম তার প্রত্যেকটি গল্পের মধ্যে কিন্তু নারী হিরো। এবং তার মধ্যে একটা ধর্মনিরপেক্ষতা তার সাহিত্যের আরেকটা বৈশিষ্ট্য। ধর্মনিরপেক্ষতা বলতে আমরা কি বুঝি? ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু নাস্তিকতা না, তিনি অত্যন্ত ধার্মিক মানুষ ছিলেন। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে তুমি তোমার মানুষকে ভালোবাসবে, তুমি সকল মানুষকে ভালোবাসবে, সকল ধর্মকে ভালোবাসাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আমরা অনেকে মনে করি ধর্মনিরপেক্ষতা হচ্ছে নাস্তিকতা, কিন্তু কথাটা ঠিক নয়। সকল ধর্মকে ভালোবাসাই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তার সাহিত্যের বিষয়বস্তু ছিল উদারতা, তার সাহিত্যের বিষয়বস্তু ছিল নারীবাদ, তার সাহিত্যের বিষয়বস্তু ছিল কি? ধর্মনিরপেক্ষতা। তাই তুমি দেখবা, তোমরা যে এই মানব কল্যাণ পড়েছো, এখানে কাজী নজরুলের কথা আছে, এখানে কার কথা আছে? রবি ঠাকুরের কথা আছে, এখানে আবার বিদ্যাপতির কথাও আছে। দেখো এখানে মুসলিমের চাইতে কিন্তু তিনি হিন্দুই বেশি লিখেছেন। এবং এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি আছে? কথা আছে। তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন? তাহলে এই সব কিছু প্রমাণ করে তিনি রবি ঠাকুরের ফলোয়ার ছিলেন, বঙ্কিমেরও ফলোয়ার ছিলেন, বিদ্যাপতিরও ফলোয়ার ছিলেন, নজরুলেরও ফলোয়ার ছিলেন। তাহলে বোঝাই যায় তিনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। তাই তার সম্পর্কে যত প্রশ্ন আসবে, এই সব কিছু এখানে একটা স্লাইডের মধ্যে টুকটাক দেওয়ার চেষ্টা করেছি। এরপর আবার তার সাহিত্যটা আমরা একটু দিয়ে দিব। তাহলে আশা করি বুদ্ধিমুক্তি কি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বলো তো, বুদ্ধিমুক্তির সাথে কোন পত্রিকাটি জড়িত? কল্লোল না শিখা? এই বুদ্ধির বিকাশ, জ্ঞানের চর্চা, এসবের জন্য কোন পত্রিকাটা তারা প্রকাশ করেছিল? কল্লোল না শিখা? নাম দিতে হবে। কল্লোল হলে কে লিখো, আর শিখা হলে অ্যাশ লেখো। তাহলে এই তো হয়ে গেছে, ঠিক না? শিখা পত্রিকা, তারা শিখা পত্রিকা প্রকাশ করেছিল। তাই যদি কখনো আসবে না আশা করি, যেহেতু তোমাদের বইয়ে নাই, শিখা পত্রিকায় কে লেখালেখি করতো, তাহলে অ্যান্সার হবে আবুল ফজল। তিনি কি সিইউ টিচার ছিলেন, সিইউ এর ভিসি ছিলেন, ডিইউ এবং কলকাতায় লেখাপড়া করেছিলেন। এবার আসো জসিমউদ্দিনের গ্রামের বাড়ি আবার কিন্তু ফরিদপুর, ঠিক আছে? এটা আবার পরীক্ষায় আসে। ফরিদপুর অবশ্য নিজের বাড়িতে জন্মান নাই, তিনি মামার বাড়িতে জন্মেছেন। এই মামাকে বলা হয় মাতুলালয়। তিনি জন্মেছেন কোথায়? মাতুলালয়ে। এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? তিনি ফরিদপুরে জন্মেছেন জসিমউদ্দিন। এবার জসিমউদ্দিনের বিষয়বস্তু কি? তিনি লেখাপড়া করেছেন কোথায়? তিনি লেখাপড়া করেছেন কলিকাতা বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে কবিতে তার লেখাপড়া, কলিকাতা বিশ্ববিদ্যালয়। নিচে এই দাগগুলাকে আবার মনে করো না, ফুটা মনে করো না।
তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তিনি যখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন তখনই তিনি কল্লোল পত্রিকা, একটু আগে কিন্তু আমরা দুইটা পত্রিকার নাম দেখলাম, একটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক পত্রিকা, একটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক। কলকাতা যে পত্রিকাটা সেটা হচ্ছে কল্লোল, আর ঢাকা কেন্দ্রিক যে পত্রিকাটা সেটা হচ্ছে শিখা। যেহেতু জসীমউদ্দিন কলকাতায় লেখাপড়া করেন তাই তিনি কল্লোল পত্রিকায় এই কবর কবিতাটি লিখেছিলেন, তার বিখ্যাত কবিতা কবর, যেটা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হওয়ার পর তিনি ছাত্র অবস্থায় এটা কি করলো, এই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হয়ে গেল তার এই কবিতা। এটা এতটাই ট্রাজিক কবিতা ছিল। এক বৃদ্ধ, তার স্ত্রী মারা যায়, তার ছেলে মারা যায়, তার ছেলের বউ মারা যায়, তার একটা নাতনি থাকে, সেই নাতনিও মারা যায়। শেষ বয়সে সে তার নাতিকে ধরে মৃত্যুর জন্য ইচ্ছা প্রকাশ করে। এই যে করুণ কাহিনী কবর কবিতা, এটা বহু পরীক্ষায় এসেছে, এটা মাঝে মাঝে আসে। তো জসীমউদ্দিন যেহেতু কলকাতায় ছিলেন তাই তিনি কল্লোল পত্রিকায় লেখালেখি করেছেন কবর কবিতাটি। এখন দেখো জসীমউদ্দিনের লেখার বিষয়বস্তু কি। তোমরা সবাই জানো জসীমউদ্দিন হচ্ছে আমাদের কি কবি, পল্লী কবি। তাহলে তার লেখার বিষয়বস্তু কি আছে, পল্লী আছে। তার লেখার মধ্যে কি আছে, প্রকৃতি আছে, ঠিক না? তার যে লেখা, সেই লেখার মধ্যে আমরা দেখতেই পাই রাখালি। রাখালি হচ্ছে গ্রামের সহজ সরল একজন মানুষ। তাহলে তার একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি, রাখালি। যদি রাখালি যদি তার কাব্যগ্রন্থের নাম হয়, তার তার সাহিত্যের মধ্যে কি আছে, সহজ সরল মানুষের কথা তার সাহিত্যের মধ্যে আছে। এবার দেখো তার প্রতিদান, তার প্রতিদানের মধ্যে কি আছে, উদারতা আছে। এরপর তার একটা কবিতা ছিল আসমানি রে দেখতে যদি তোমরা সবে যাও, ঠিক আছে? এই যে আসমানির কথা, তাহলে তার সাহিত্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য আমরা দেখলাম, কার কথা আছে, গরিবের কথা আছে। তোমরা তার একটা বিখ্যাত সাহিত্য পড়েছো, সেই সাহিত্যটার নাম কি? সাহিত্যটার নাম হচ্ছে নকশিকাতার মাঠ। এই নকশিকাতার মাঠের মধ্যে আমরা দেখব যে কি এক করুণ পরিণতি, প্রেমের কাহিনী। প্রেমের কাহিনী, সাজু আর রূপাই একজন আরেকজনকে ভালোবাসে, সেই ভালোবাসা লাস্ট পর্যন্ত বিবাহতে পরিণত হয়। কিন্তু বিবাহ হওয়ার পরও আমরা দেখতে পাই মারামারি করে। মারামারি করে কে? রূপাই। রূপাই মারামারি করার পর রূপাই কোথায় যায়? রূপাই জেলে যায়। স্ত্রীকে ফেলে রেখে রূপাই জেলে যায়। এই যে জেলে যায় রূপাই, স্ত্রী ঘরে বসে বসে তার জন্য কি সেলাই করে? কাঁথা সেলাই করে। পরে কিন্তু আমরা দেখতে পারি তার স্ত্রী মারা যায়। রূপাই যখন জেল থেকে আসে, আসার পর দেখে স্ত্রী মারা গেছে। এই যে নকশিকাতার মাঠ, এক করুণ প্রেমের কাহিনী এখানে আছে। তারপর তোমরা তার সুজনবাদিয়ার ঘাট পড়েছো। তাহলে এই যে সুজনবাদিয়ার ঘাট তোমরা টুকটাক তোমাদের পরীক্ষায় আসতে পারে, সুজনবাদিয়ার ঘাট। এই সুজনবাদিয়ার ঘাটের মধ্যে আমরা দেখতে পাই সুজন থাকে একজন মুসলিম, বুঝতে পারছো? সুজন থাকে মুসলিম। আর এখানে যে মেয়েটা থাকে, সেই মেয়েটা হচ্ছে দুলি, নায়িকার নাম দুলি। এইটা থাকে হচ্ছে হিন্দু। এই দুইজনে মিলে আবার প্রেম করে। তাহলে তার একটা বিষয়বস্তুতে কি ছিল? অসাম্প্রদায়িকতা। সেই অসাম্প্রদায়িকতা আমরা এখানে দেখতে পাই। পরে এই দুইজনে ভালোবেসে ঘর ছাড়া হয়। ঘর ছাড়া হওয়ার পর তারা দুইজনে যখন সমাজ মেনে নেয় না, তখন তারা দুইজনে কি করে? আত্মহত্যা করে। এই হচ্ছে জসীমউদ্দিনের মানুষ। তাহলে আমরা জসীমউদ্দিন সম্পর্কে টুকটাক পড়লাম। এর মধ্যে জসীমউদ্দিনের আরেকটা মজার ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে জসীমউদ্দিন কিছুদিন অল্প সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করেছিল? অধ্যাপনা করেছিল। তাই এটা মাঝে মাঝে আসতে পারে জসীমউদ্দিন কোন ইউনিভার্সিটিতে কিছু দিনের জন্য কি ছিলেন? অধ্যাপক ছিলেন। এরপর জসীমউদ্দিনকে আমরা দেখতে পাই তিনি 1976 সালে মারা যান। 1976 সালে বাংলাদেশের অনেকে মারা গেছেন। ভাসানী মারা গেছেন 76-এ, নজরুল মারা গেছেন 76-এ, জসীমউদ্দিন মারা গেছেন 76-এ, শিল্পাচার্য জয়নুল আবেদিন সেও মারা গেছেন কি 76-এ। তাহলে উনার বিশিষ্টতা হচ্ছে গ্রাম, আর উনার বিশিষ্টতা কি? বুদ্ধি। বুদ্ধি বা জ্ঞান অর্জন। তাহলে একজন জ্ঞান অর্জনে বেশি ফোকাস করেছেন, একজন গ্রামীণ প্রেম ভালোবাসা সহজ সরল মানুষ এসবে বেশি ফোকাস করেছেন। আর এই বেটা পুরো উল্টাটা, এই বেটা ফোকাস করেছে হচ্ছে নাগরিক জীবনে বেশি। অর্থাৎ তার গ্রামের বাড়ি কিন্তু নরসিংদী, কিন্তু পাড়াতলি গ্রাম এটাও আসে না। নরসিংদী গ্রামের বাড়ি হইলেও তিনি চিরকাল বড় হয়েছেন, লেখাপড়া করেছেন পুরান ঢাকা। পুরান ঢাকায় তিনি দেখেছেন নাগরিক সমস্যা, মানুষের কষ্ট, বস্তির মানুষের জীবনের দুর্দশা। এসব দেখে তিনি হয়ে গেলেন কি? সমসাময়িক লেখক। কেন তিনি সমসাময়িক লেখক হইলেন? কারণ তার একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি দেশপ্রেমী ছিলেন। দেশপ্রেমী থাকার ফলে তার সকল লেখায়
এই দেশ কিন্তু চলে আসতো। কিভাবে দেখো, তিনি 1952 সালের ভাষা আন্দোলনকে এড়াতে পারলেন না, তাই তিনি লিখলেন বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এত সুন্দর একটি কবিতা, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, আমি সবটুকু আর লিখলাম না, তাই তিনি সমসাময়িক। এরপর তিনি আবার কি লিখলেন, 1969 যখন আসাদ 1969 যখন আসাদ মারা গেল, আসাদের সেই শার্ট পাকিস্তানের পতাকা নামায়া সেখানে আসাদের শার্ট ঝুলায় দেওয়া হইল, তাই তিনি সেই আসাদের শার্ট দেখে গণ অভ্যুত্থানে লিখলেন আসাদের শার্ট কবিতা। 1969 সালের গণ অভ্যুত্থান নিয়ে তিনি আরো একটা কবিতা লিখলেন, তোমরা পড়েছো, ফেব্রুয়ারি 1969। তাহলে যখনই আন্দোলন তখনই তার কলমের মধ্যে কি খোঁচা চলে এসেছে। এরপর যখন 1971 সাল চলে আসে, দেশ যখন বন্দী হয়ে যায়, তখন তিনি লিখলেন কি জানো, সমগ্র দেশ যখন বন্দী, তখন তিনি লিখলেন বন্দী শিবির থেকে। বন্দী শিবির থেকে, তবে এটা মুক্তিযুদ্ধের সময় তো, এই জন্য এটাকে তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখলেন, নাহলে তো তাকে পাকিস্তানিরা মেরে ফেলবে, তাই তিনি এটা ছদ্মনামে লিখলেন বন্দী শিবির থেকে। বুঝতে পেরেছো? এরপর যখন আবার দেখতে পাই আমরা পরবর্তীতে যখন কি যেন দেশ আবার কিছুটা পাকিস্তান পন্থা শুরু হয়ে গেল, তখন আবার তিনি লিখলেন, এরপর এরশাদের সময় তিনি লিখলেন, কি লিখলেন, এরশাদের সময় দেশ উল্টাপাল্টা চলা শুরু করেছিল, তখন তিনি লিখলেন উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এটা হচ্ছে তিনি এরশাদের সময় লিখলেন। তাহলে এই যে তার লেখাগুলা, তার লেখার আমরা কি বৈশিষ্ট্য পাইলাম, যখনই কোনো আন্দোলন হয়েছে তখনই তিনি কলম ধরেছেন। তিনি ওই 71-এর গণ অভ্যুত্থানের সময় রোমান্টিক কবিতা লিখেন নাই, 71-এর যুদ্ধের সময় তিনি যুদ্ধের বই লিখেছেন। 69-এর গণ অভ্যুত্থানের সময় তিনি সামাজিক উপন্যাস লিখেন নাই, তখন তিনি 69-এর গণ অভ্যুত্থান নিয়ে লিখেছেন। তাই তাকে নাগরিক কবি বলা হয়। এবং কোন ধরনের কবি বলা হয়, সমসাময়িক। তাহলে আমরা তাদের তিনটা মেন্টালিটি বুঝে গেলাম। একজনের মেন্টালিটি বুদ্ধিতে ফোকাস, মানে জ্ঞান অর্জনে ফোকাস। আরেকজনের মেন্টালিটি গ্রামীণ মানুষ, তাদের দুঃখ হাসি কান্না এসবে ফোকাস। আরেকজনের মেন্টালিটি পাইলাম নগর জীবনের সমস্যায় ফোকাস এবং সমসাময়িক ম্যাটার্সে ফোকাস। আশা করি এই তিনটা বিষয় তোমরা তাদের মেন্টালিটি টুকটাক পড়তে পারছো। ঠিক আছে, তাহলে আমরা এই যে তাদের মেন্টালিটিটা পড়লাম, এবার আসো তাদের বিখ্যাত কয়েকটা সাহিত্যকর্ম। তাদের বিখ্যাত কয়েকটা সাহিত্যকর্ম যদি আমি এক পেজে দিয়ে দিই, তাহলে তোমরা আরেকটু ভালোভাবে ধরে নিতে পারবা। আমরা বোধহয় পড়েছিলাম, বলো তো দেখি, আবুল ফজল আর জসিমউদ্দিন আর শামসুর রহমান, এর মধ্যে আবুল ফজলের সমসাময়িক মানে একই সালে জন্ম হয়েছে কার? একই সালে জন্ম হয়েছে কার? আবুল ফজলের জন্ম 1903, আর 1903 সালে জন্ম হয়েছে কার? আর কার জন্ম হয়েছে? হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হয়েছে 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 জসিমউদ্দিনের। থ্যাংক ইউ, এই তো তোমরা বুঝে গেছো। এবার আবুল ফজল কি লিখেছে? আবুল ফজল যেহেতু তোমার জ্ঞানী মানুষ ছিল, অত্যন্ত জ্ঞানী মানুষ, তাই তিনি জ্ঞান নিয়েই বেশি লিখছে। তার একটা বিখ্যাত বই, সে ভাবলো যে আমি আমার জীবনীটা লিখে যাব। সে তার আত্মজীবনী লেখা শুরু করলো এবং সে আত্মজীবনীর নাম দিল কি, রেখাচিত্র। তাই পরীক্ষা আসবে রেখাচিত্র আসলে কোন জাতীয় গ্রন্থ। যেহেতু ইউনিভার্সিটির ভিসি ছিল, দুইটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলো, রাষ্ট্রপতির উপদেষ্টা ছিল, এত হাই প্রোফাইল পার্সন, আত্মজীবনী না লিখলে কি চলে? তখন তিনি এই রেখাচিত্র আত্মলিপিটা তিনি কি করলেন, লিখে গেলেন। এটাকে আত্মজীবনী বলা যাবে এবং দিনলিপি বলা যাবে। কোন কোন বইয়ে দেওয়া আছে রেখাচিত্র হচ্ছে উপন্যাস, এটা কিন্তু মারাত্মক ভুল। রেখাচিত্র ভুলেও উপন্যাস নয়। তাহলে রেখাচিত্র একটি আত্মজীবনী, রেখাচিত্র কি একটি দিনলিপি, এটা পড়লাম। এরপর দেখব আমরা আবুল ফজলের একটা বিখ্যাত উপন্যাস আছে, সেটাও নারী হিরো। ওই যে বললাম তিনি অনেকটা নারীবাদী লেখক, এই চৌচির হচ্ছে তার উপন্যাস। এই উপন্যাসে একজন নারীর জীবনের কষ্ট তিনি তুলে ধরেছেন নিদারুণ ভাষায়। তিনি কিন্তু নারীবাদী লেখক ছিলেন, আমি আবারও বলছি। তাহলে চৌচির তার বিখ্যাত উপন্যাস, এই দুইটা তোমরা বেশি পড়বা। আর একটা সেটা তোমরা তো পড়ছোই, সেটা কি, মানব কল্যাণ, এটা একটি প্রবন্ধ। এখন আসো পল্লী কবি জসিমউদ্দিন, আমি সংক্ষেপে জসিম ভাই লিখলাম, জসিম ভাই ফরিদপুরের মানুষ। জসিম ভাইয়ের বৈশিষ্ট্য কি? আমরা ইতিমধ্যে জসিম ভাইয়ের সাহিত্য টুকটাক পড়েছি।
এর মধ্যে তার বিখ্যাত সাহিত্য যেটা, সেটা হচ্ছে কি নকশিকাতার মাঠ। এই যে নকশিকাতার মাঠ, প্রেমের, ঠিক না? হাজবেন্ডের জন্য তার স্ত্রী কি নকশিকাঁথা বুনে রেখেছে, হাজবেন্ড জেলে, স্ত্রী মারা গেছে। এরপর দেখলাম তোমার এই সুজন বাদিয়ার ঘাট। সুজন হচ্ছে মুসলমান থাকে, আর সে মারা যায়, দুলিকে সাথে নিয়ে সুজন মারা যায়। কোথায় মারা যায় জানো? একটা বেদেদের ঘাটের কাছে মারা যায়, ফরিদপুরে। এই সুজন বাদ্যার ঘাট কিন্তু, ওই বাদ্যাদের ঘাট ফরিদপুরে এখনো আছে, আমি ঘুরতে গিয়েছিলাম। তাহলে এই সুজন মারা গেছে দুলিকে নিয়ে, কোথায়? বাদ্যাদের ঘাটে। তাই এটার নামকরণ হয়েছে কি সুজন বাদিয়ার ঘাট। এবার জসিমউদ্দিনের আরেকটা আছে মা যে জননী কান্দে। এখানে একটা মেয়ে থাকে, এতিম, বাচ্চা নাই। তখন ওই মেয়েটাকে এক বুইরা বয়সের সাথে বিয়ে দেয়। ওই অপু আর লাইলা বলতে পারো আর কি। মা যে জননী কান্দে উল্টাটা। হাজবেন্ডের বয়স কি থাকে? অনেক বড় থাকে হাজবেন্ড। এই ধরো হাজবেন্ড অনেক সিনিয়র, আর মেয়েটা অল্প বয়সী থাকে। এই দুইজনের বিবাহ দেয়। বিবাহ দেওয়ার পর কিছুদিন পর এই ঘাটের মরা যায় মইরা। এরপর যে মেয়ের জীবনের কষ্ট, সেটা নিয়ে রচিত হয়েছে কি মা যে জননী কান্দে। এই কাব্যগ্রন্থ। জসিমউদ্দিন তো সাধারণত কবি, তাই তার সবই হচ্ছে কি গ্রন্থ? কাব্যগ্রন্থ। আর জসিমউদ্দিনের তুমি পড়ো, তার একটা নাতনি আছে, নাতনির নামই হচ্ছে হাসু। তাই হাসু কিন্তু তার এই শিশুতোষ রচনা। এই হাসু তোমার গ্রামে গিয়ে 1 পয়সার কি কিনেছিল? বাঁশি। সেই বাঁশি নিয়েও তার একটি গ্রন্থ আছে, শিশুতোষ রচনা, 1 পয়সার বাঁশি। তাহলে গ্রামীণ নাম দেখলেই বুঝতে পারবা জসিমউদ্দিন, 1 পয়সার বাঁশি। এমনকি তার আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থ রাখালি, গ্রামীণ নাম, সুতরাং জসিমউদ্দিন। ধান ক্ষেত, ধান ক্ষেত দেখলেই বুঝতে পারো গ্রামীণ নাম, তাই জসিমউদ্দিন। আরেকটা আছে বালুচর, এই বালুচর দেখতে পারো গ্রামীণ নাম, জসিমউদ্দিন। আরেকটা মজার ঘটনা আমি তোমাকে বলে দিই। এটা ধরো জসিমউদ্দিনের বাড়ি, এখানে নজরুল গিয়ে থেকেছেন অনেকদিন। এই জসিমউদ্দিনের বাড়ির পাশে রাস্তা এবং কুমার নদ আছে। এই কুমার নদের এই পাশেই বিশাল বড় বালুচর। এই বালুচর দেখেই তিনি কিন্তু বালুচর কাব্যগ্রন্থ লিখেছেন। আর এই বালুচরে আমরা মাঝে মাঝে জানি এর পাশেই বিশাল ধান ক্ষেত। এই ধান ক্ষেত থেকে অনুপ্রাণিত হয়েই তিনি বালুচর আর ধান ক্ষেত কিন্তু লিখেছেন। এমনকি নকশিকাতার মাঠ, এটা একটা সত্য ঘটনা। সুজন বাদিয়া ঘাট, সেটাও একটা সত্য ঘটনা। কারণ অনেক হিন্দু মুসলিম জসিমউদ্দিনের বাড়ির পাশে থাকতেন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। পরে সেই হিন্দু মুসলিম দাঙ্গা লেগে গেছে গা। আর শামসুর রহমানের বিখ্যাত সাহিত্যগুলো ইতিমধ্যে আমি তোমাদের বলে ফেলেছি। সুতরাং শামসুর রহমান নিয়ে এখন আর আলোচনা করব না। একটু সংক্ষেপে সাবধানে থাকবা, সে কিন্তু শামসুর রহমান, বাট বুলো রহমান বলা যাবে না। এখন আমি দুই একটা সাহিত্য জিজ্ঞাসা করি, তোমরা বলবা কার। নাম দেখে বলবা এটা কার হইতে পারে, জসিমউদ্দিন, আবুল ফজল না শামসুর রহমান। 1 নম্বরে বলো দেখি, কি বলবা? ধানক্ষেত, বালুচর কার? ধানক্ষেত, বালুচর কার? বললাম তো 10টা 45-এ শেষ করার আগ্রহ আছে। 10টা 45, সর্বোচ্চ হইলে 50 ধরো। হ্যাঁ, জসিমউদ্দিনের। ও যে সব পারে রে। এবার বলো তো, অনেক জ্ঞানী মানুষ, সে তার জীবনী লিখে গেছেন, জীবনীর নাম রেখাচিত্র। তাহলে বলো এই জীবনীটা কার? রেখাচিত্র, এটি জীবনী, এটাকে দিনলিপি বলা যায়। জীবনীটা কার? রেখাচিত্র। আবুল ফজল, এই তো হয়ে গেছে। তাহলে আবুল ফজলের অনেক কিছু আমরা পড়ে ফেললাম। আবুল ফজলের বাড়ি কোথায়? চট্টগ্রাম, সেটা আমরা পড়লাম। শিক্ষা জীবন, তিনি 2টা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, সেটাও আমরা আবুল ফজল সম্পর্কে বললাম। কর্মজীবন, তিনি চট্টগ্রামের ভিসি ছিলেন, রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন, সেটাও আমরা পড়লাম। আবুল ফজল অসাম্প্রদায়িক ছিলেন, এমনকি নারীবাদী ছিলেন। তার মধ্যে স্বদেশের প্রেম বেশি ছিল, মানবতা বোধ অনেক বেশি ছিল, এবং এই হচ্ছে তার সাহিত্যের প্রধান বিষয়বস্তু। তার উল্লেখযোগ্য রচনা আমরা বললাম চৌচির, এখানে তিনি একটা নারীর জীবনের কষ্ট নিয়ে চৌচিরে তুলে ধরেছেন। পাশাপাশি পাশাপাশি এটা পড়বা, এটা তার রেখাচিত্র দিনলিপি। 1971 সালে আবুল ফজল অনেক কষ্টে ছিল। এই 1971 সালের দুঃসময়গুলা তিনি তুলে ধরলেন তার এই দুর্দিনের দিনলিপি বইয়ের মধ্যে। তাই ওটাও কিন্তু ইম্পর্টেন্ট। ছাত্রজীবনে আবুল ফজল যুক্ত হইলেন কিসের সাথে? বুদ্ধিমুক্তি আন্দোলনের সাথে তিনি যুক্ত হইলেন, এবং তারা সকলে মিলে এই মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করলেন 1900 সালে, 26 সালে। এই 1926 সালে এটা প্রতিষ্ঠা করার পরেই তারা আবার শিখা পত্রিকা প্রতিষ্ঠা করলেন 1927 সালে। এই হচ্ছে আবুল ফজল। লেখকের সব পড়তে হবে না, আমি আবারও বলছি, তুমি শুধু এই চৌচির উপন্যাসটা পড়বা। আর 71 সালে যেহেতু পাকিস্তানিরা সব দিকে ধ্বংস করে ফেলছে দেশ, তাই দুর্দিনের দিনলিপিটা পড়বা। এই দুইটা পড়লেই চলবে। আর তার আত্মজীবনী, রেখাচিত্র, অনেক বিখ্যাত মানুষ তো, তাই তাদের আত্মজীবনী কাজে লাগে।
বিখ্যাত উক্তি, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উক্তি, তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, খারাপ সকল মানুষকে খারাপ মনে করে, তাই বঙ্কিম বলেছেন তুমি খারাপ তাই বলে আমার ভালো হইতে সমস্যা কোথায়। রবি ঠাকুরের উক্তিও তিনি ব্যবহার করেছেন তার এই গ্রন্থের মধ্যে। আচ্ছা, এগুলো তোমরা মানব কল্যাণে কি কি আছে তোমরা সেটা টুকটাক বোঝো, আমার মতে এগুলা সব তোমরা পারো। এই বিখ্যাত ব্যক্তিদের সংলাপগুলো একটু বেশি কাজে লাগাইবা। তাহলে আমরা একটু জীবনীটা নিয়ে আমরা টুকটাক আলোচনা করব। এই পার্টটা ব্যাকরণিক বিশ্লেষণ ইম্পর্টেন্ট। আগে যেহেতু আমরা ব্যাকরণ ক্লাস করেছি তাই এখানে সমস্যা কম। সুবুদ্ধি মানে সমাসটা বলে দেই, সুন্দর বুদ্ধি যার তাকে কি বলা হয়? সুবুদ্ধি। তাহলে যার আছে মানে সেটা কি সমাস হয়ে যাবে? যার থাকলে বহুব্রী সমাস হয়ে যায়, ঠিক না? মনোভাব, অন্তরায় এগুলা সমাস নাই, সমাস পড়ো। প্রকৃতি প্রত্যয় জেনারেলি এড়িয়ে চলবা, কারণ প্রকৃতি প্রত্যয় বেশি আসে না, ঠিক আছে? পর্বা বেশি হচ্ছে উচ্চারণ, সবচেয়ে বেশি পর্বা উচ্চারণ, আর পর্বা হচ্ছে উপসর্গ, আর পর্বা সমাস। এই তিনটা বেশি আসে, প্রকৃতি প্রত্যয় অত আসে না। প্রকৃতি প্রত্যয় নিয়ে টেনশন করবা না, ঠিক আছে? এই যে নিজেকে নিজেকে অবলম্বন করা, সেটাকে কি বলা হয়? স্বাবলম্বন। এই স্বাবলম্বন নিজেকে অবলম্বন, এই স্বকে বা নিজকে অবলম্বন। নিজের উপর নির্ভরশীল হওয়াকে বলা হয় স্বাবলম্বন। নিজের উপর নির্ভরশীল, নিজেকে নির্ভরশীল কে থাকলে বিভক্তি থাকতেই সেটা সমাস হয়ে যায়, তৎপুরুষ সমাস। দুইটা জিনিস আমি তোমাদের একটু বলে দেই। যদি তুলনা দেখো তাহলে সেটা কর্মধারায় সমাস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তোমরা জানো উপমান কর্মধারায় তুলনা, উপমিত কর্মধারায় তুলনা, রূপক কর্মধারায় তুলনা। তাহলে তুলনা থাকলে সেটা কর্মধারায় সমাস। আর যদি বিভক্তি দেখো তাহলে সেটা কি হয়ে যাবে? তৎপুরুষ সমাস, মানে সংক্ষেপে বিভক্তি দেখলে তৎপুরুষ, তুলনা থাকলে কর্মধারায়, আরেকটা থাকে সেটা হচ্ছে যার থাকলে বহুব্রীহি সমাস। সাধারণত এগুলা ঘটে। অলৌকিক, লৌকিক নয়, এই নেগেটিভ অর্থে লৌকিক নয়, তাহলে এটা কি সমাস হবে? এটা 100% হয়ে যাবে কি সমাস? নই আছে, নয় শব্দটাকে আমরা কি বলি? নই। তাহলে এটাকে আমরা নই তৎপুরুষ অ্যান্সার দিব। আবুল ফজলের মতে রাষ্ট্র হলো, রাষ্ট্রকে করতে হবে কি? যৌথ, জাতির যৌথ জীবন, অর্থাৎ পুরা রাষ্ট্র তার সমস্ত মানুষকে একটা ফ্যামিলির অংশ মনে করবে। কিন্তু আবুল ফজল হতাশ হয়, রাষ্ট্র যখন নির্বাচন গণতন্ত্রের কারণে নিজেরাই নিজেদের মধ্যে কি লাগিয়ে দেয়? বিভেদ। তাহলে আবুল ফজলের লেখা বিখ্যাত উপন্যাস কি? চৌচির। একটা নারীর কষ্টের কাহিনী এই চৌচির উপন্যাসের মধ্যে আছে। যে রাষ্ট্র হাত পাতা চাটুকারিতাকে প্রশ্রয় দেয়, আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। কে বলেছেন? আবুল ফজল। আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? আমরা আগেই বলছি ছাত্র জীবনে বুদ্ধিমুক্তির আন্দোলনের সাথে যুক্ত দিয়েছিলেন তিনি, এবং মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেছেন, এবং তারা শিখা পত্রিকা প্রতিষ্ঠা করেছেন। শামসুর রহমানের এটা মাঝে মাঝে আসে পরীক্ষাটা, যে এটার বিষয়বস্তু কি? এটার বিষয়বস্তু কিন্তু গণ অভ্যুত্থান। অনেকে ফেব্রুয়ারি দেখার ফলে মনে করে এটা বোধহয় ভাষা আন্দোলন। না, এটা গণ অভ্যুত্থান, কিন্তু অনুপ্রেরণা, ইন্সপাইরেশন হচ্ছে 52-এর ভাষা আন্দোলন। তাহলে ভাষা আন্দোলনটা ঘটেছে কত? 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনটা ঘটেছে কত? 22শে ফেব্রুয়ারি। আবার গণ অভ্যুত্থানটাও কিন্তু ফেব্রুয়ারি মাসেই ঘটেছে। আমরা দেখি 20 জানুয়ারি শহীদ হয় কে? আসাদ। 24শে জানুয়ারি শহীদ হয় কে? মতিউর। 15ই ফেব্রুয়ারি শহীদ হয় কে? সার্জেন্ট জহুরুল হক। 18ই ফেব্রুয়ারি শহীদ হয় কে? ডক্টর শামসুজ্জোহা। তাহলে এই সবগুলা তো ফেব্রুয়ারি মাসে। তাহলে গণ অভ্যুত্থানটাও কিন্তু 69 সালে ফেব্রুয়ারি মাসেই হয়েছিল। তাই ফেব্রুয়ারি মানেই যে সেটা ভাষা আন্দোলন এমন নয়। তাহলে 1969 সালের ফেব্রুয়ারি মাসে মূলত গণ অভ্যুত্থানটা হয়েছিল। পরে তোমরা জানো 22শে ফেব্রুয়ারি 23শে ফেব্রুয়ারি ঘটনা এখন আর আসে না, সেটা আর আমাদের পড়ার দরকার নাই। এই দুইটা এখন বেশি ইম্পর্টেন্ট, ঠিক না? এই যে এটার বিষয়বস্তু তাহলে গণ অভ্যুত্থান, কিন্তু অনুপ্রেরণা পাই আমরা কোথা থেকে? অনুপ্রেরণা পাই ভাষা আন্দোলন থেকে। শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? নরসিংদী। শিক্ষাজীবন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। এইটা মাঝে মাঝে আসে। তিনি সাংবাদিকও ছিলেন, এটা আসে। তিনি কোন পত্রিকার সাংবাদিক ছিলেন? তাহলে হবে দৈনিক মর্নিং নিউজ, এবং দৈনিক পাকিস্তান পরে চেঞ্জ হয়ে গেছে দৈনিক বাংলা। এটা কিন্তু পরীক্ষায় আসে, যে কোনো সময় আসতে পারে। তার কবিতার বৈশিষ্ট্য ওই যে আমরা বললাম নগর জীবন। তিনি লিখেছেন বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, তাহলে এটি রাষ্ট্রভাষা। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় লিখেছেন, কি লিখেছেন? বন্দি শিবির থেকে, তাহলে তার কণ্ঠে স্বাধীনতা যুদ্ধ এসেছে।
তিনি আসাদের আন্দোলন নিয়ে, গণতান্ত্রিক আন্দোলন নিয়ে তিনি লিখেছেন আসাদের শার্ট। তার কবিতার মধ্যে এগুলা বেশি এসেছে। তিনি চিল নিয়ে একটা কবিতা লিখেছেন, সেটা হচ্ছে নগর জীবনের যন্ত্রণা আছে, পারিবারিক সামাজিক বন্ধন। এগুলা কিন্তু পরীক্ষায় আসে, কার কোন ধরনের বৈশিষ্ট্য, তাই এগুলা একটু মাথায় রাখতে হয়। তার কাব্যগ্রন্থের মধ্যে খুব পরীক্ষায় আসে তার প্রথম কাব্যগ্রন্থ, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। মুক্তিযুদ্ধ ভিত্তিক 71 সালে তিনি লিখেছেন বন্দি শিবির থেকে। পাকিস্তানের কারণে তিনি লিখেছেন ফিরিয়ে নাও ঘাতক কাটা, পাকিস্তানিদের সমালোচনা করে। এরশাদের সমালোচনা করে তিনি লিখেছেন উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ। আবার বুক তার বাংলাদেশের হৃদয়, এটাও মুক্তিযুদ্ধকে ইয়ে করে লেখা। তাহলে এই কয়টা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর যেহেতু তিনি ঢাকা শহরে বহু বছর থেকেছেন, তাই এখানে শিশুতোষ গ্রন্থ স্মৃতি শহরটা বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে আমরা আর বেশি পড়বো না, তিনি 6 সালে মারা যান, এটা দরকার লাগবে না আমাদের, ঠিক আছে। তাহলে এই ইম্পর্টেন্ট গুলো তো আমরা দাগিয়ে দিয়েছি, তাই ওখানে আর বেশি আলোচনা করব না। তাহলে এটার বিষয়বস্তু, এই যে ফেব্রুয়ারি 1969 কবিতার বিষয়বস্তু কিন্তু গণ অভ্যুত্থান আর ভাষা আন্দোলন হচ্ছে তার ইন্সপিরেশন বা প্রেরণা। কোন জিনিসটা কতবার আসে এগুলো তোমরা জানো, এগুলা আমরা যে স্লাইডটা আছে সেই স্লাইডটা তোমাদের কাছে পৌঁছে দিব, ঠিক আছে, তোমাদের কাছে পৌঁছে দিব স্লাইডটা ইনশাআল্লাহ। এখন আমরা এখান থেকে কিছু ব্যাকরণিক অংশ আছে সেটা দেখি। এই পৃষ্ঠাটা খুবই ইম্পর্টেন্ট। কৃষ্ণচূড়া ফুটেছে কোথায়? শহরের পথে পথে ফুটেছে, কারণ ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাসেই কিন্তু কৃষ্ণচূড়া কি ফুটে। এই 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এই কৃষ্ণচূড়ার রং আমাদের ভালো লাগে, কারণ এটা আমাদের 52 সালকে মনে করিয়ে দেয়। এই চেতনার বিপরীতে যে রংগুলো আছে সেগুলো আমাদের ভালো লাগে না, সেই রং আমাদের ভালো লাগে না, সেই রং সন্ত্রাস আনে, সেই রঙে পথঘাট সব ছেয়ে গেছে, মানবতা চতুর্পাশে মানবিক বাগান তছনছ হয়ে যাচ্ছে, কমল বনমানবতা সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। বরকতের মতো 69-এ আরো অনেকে কি পাতে? বুক পাতে। সালামের কর্মকাণ্ডগুলো, সালাম কি কি করেছে? সালাম, এই যে এটা পরীক্ষায় আসে, ফ্ল্যাগ কার হাতে? তাহলে অ্যান্সার হবে কার হাতে? সালামের হাতে। আলোচিত ঢাকা কার চোখে? তাহলে অ্যান্সার হবে সালামের চোখে। তারপর কার মুখে আছে শ্যামল পূর্ব বাংলা? তাহলে অ্যান্সার হবে সালামের মুখে। তারপর নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে কার হাত থেকে? তাহলে অ্যান্সার হবে সালামের হাত থেকে। আর কি কি ফুটে সেটা দেখবা, এটা পরীক্ষায় আসে। 69-এর গণ অভ্যুত্থানে আমরা দেখছি যে এটা বুঝায় মানবিক বাগান বলতে কি বুঝো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর কমল বনটাও আসে, এটাও মানবিকতা। কমল বন দ্বারা কি বুঝিয়েছে? মানবিকতা পরীক্ষায় আসে। এই চারটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কৃষ্ণচূড়ার রং কেমন? লাল রং হচ্ছে আমাদের চেতনার প্রতীক, রৌদ্র হচ্ছে আমাদের আনন্দের প্রতীক, কমল বন হচ্ছে আমাদের মানবিকতার প্রতীক। হরিৎ শব্দের অর্থই কিন্তু সবুজ, তাহলে হরিৎ দ্বারা আমরা কি বুঝি? সবুজ বাংলাকে বোঝানো হয়েছে। আর ছায়া হচ্ছে আত্মত্যাগের কষ্ট। উচ্চারণ তোমরা পারো, এই আইটেমটা বেশি পড়বা। কমল বন, আচ্ছা এখানে শুধুমাত্র আমরা একটু বেশ বাক্যটা বলে দেই, প্রকৃতি প্রত্যয় খুব বেশি পড়বা না। বেশ বাক্য হচ্ছে কমলের বন, ঠিক না? কমল মানে কি? পদ্ম। তাহলে কমলের বন মানে কি? পদ্মের বন, ষষ্ঠী তৎপুরুষ সমাস। রাজপথ হচ্ছে পথের রাজা, এটাও ষষ্ঠী তৎপুরুষ। আমরা আগেই বলছি যদি বিভক্তি থাকে তাহলে সেটা তৎপুরুষ সমাস, তাই তৎপুরুষ সমাসকে আমি বলি বিভক্তি সমাস। অবিনাশী, অ আছে, তাহলে নই হবে নিশ্চয়ই, ঠিক না? অবিনাশী, যার কোনো বিনাশ নাই, তাহলে এটা হবে নয় বিনাশী, তাহলে সেটা হয়ে যাবে নই তৎপুরুষ সমাস, ঠিক আছে। আধমরা মানে আধমরা অবস্থা যার, তাহলে এটা যার আছে বহুব্রীহি সমাস হয়ে যাবে। অ আছে, নই আছে, নয় শুভ অশুভ, তাহলে এটাও নই তৎপুরুষ সমাস, নয় শুভ অশুভ। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালা কিসের সঙ্গে তুলনীয়? দেখো তোমাদের এই একটা 4 নাম্বার এখানে দিয়েছিলাম, বুঝতে পেরেছো? যাই হোক, এখানে নাই, এটা আরো পেছনে চলে গেছে। তাহলে আমরা বর্ণমালাকে কিসের সাথে তুলনা করি বলো? একদম শুরুর দিকে আছে, বর্ণমালা কিসের সাথে তুলনীয়? গুড, কারেক্ট অ্যান্সার, নক্ষত্র, ঠিক না? নক্ষত্র ঝরে পড়ছে না? নক্ষত্রের মতো ঝরে পড়ছে সেই বর্ণমালা। ও একটা ইয়ে দেখে নিও, একদম প্রথম দিকে ওটা একটা ইয়ে ছিল, প্রশ্ন ছিল ধ্বনি পরিবর্তনের, ওখানে ওটার অ্যান্সারটা সমীভবন, মিলায় নিও। হ্যাঁ, 21-এর কৃষ্ণচূড়াকে কবি কিসের রং বলেছেন?
তাহলে এটাও তোমরা পারবা নিশ্চয়ই। আগেরটা দিছিলা সাইরে, এটা উল্টাটা হবে, তাহলে এটা কত হবে? একে। গুড। চেতনার রং, কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? চেতনার রং। কোন কবির জন্ম হয়েছে ঢাকায়? আমরা বললাম তার বাপের বাড়ি নরসিংদী, কিন্তু তিনি চিরকাল বড় হয়েছেন কোথায়? ঢাকায়। শামসুর রহমান নয়, রাহমান হবে, কথাটা ইম্পর্টেন্ট। কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ? তাহলে এই যে ফিরিয়ে নাও ঘাতক কাটা, পাকিস্তানিদের সমালোচনা করে তিনি লিখেছেন এটা। আর প্রতিদান জসিমউদ্দিন, আমাদের উনার কথাই শেষ কথা, 45 বেজে গেছে, আর 3-4 মিনিট শেষ করে দিলাম। জসিমউদ্দিনের জন্ম দেখলাম ফরিদপুর জেলায়, পরীক্ষা আসে, এমনকি মামার বাড়িতে সেটাও পরীক্ষায় আসে, তাই ইম্পর্টেন্ট। তিনি পল্লী কবি হিসাবে পরিচিত, তুজাম্বর আলী ছদ্মনাম দরকার নাই। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে লেখাপড়া করেছেন, এই যে কবর কবিতা লিখেছেন, আর সেই কবিতাটাই পাঠ্যপুস্তকে চলে গেছে। কর্মজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন কি করেছেন? অধ্যাপনা করেছেন। এটাও দেখো সরকারের, তিনি মনে করো তথ্য উপদেষ্টার কাছাকাছি কিছু একটা ছিল। কবিতার উপযোগ্য বিষয় পল্লী জীবন আছে, গ্রামের সহজ সরল সকল মানুষ, গ্রামের প্রকৃতি, গ্রামের চিত্র, এই সব কিছু আছে। পল্লীর মানুষের দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব আছে তার সাহিত্যে। বিখ্যাত উপন্যাস দরকার নাই, গ্রামের মায়া এখানেও আসে না, আসে শুধু এই জায়গা থেকে। সুজন বাদিয়া ঘাট, হিন্দু মুসলিম প্রেমের কাহিনী, বালুচর তার বাড়ির সামনে আছে, বালুচর তার বাড়ির সামনে আছে ধান ক্ষেত, রঙিলা নায়ের মাঝি তার গানের বই, এটি একটি গানের বই, তার গানের বই রঙিলা নায়ের মাঝি। রাখালি গ্রামীণ জিনিস দেখলেই বুঝবা, নকশিকাতার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, এগুলা প্রেমের কাহিনী। এক পয়সার বাসি শিশুতোষ কাহিনী, মাঝে জননী কান্দে, গরিব মানুষের মেয়েদের কত কষ্ট। নকশি কাঁথার মাঠ, নকশি শব্দের অর্থ এমব্রয়ডারি, কাঁথা শব্দের অর্থ হচ্ছে কুইল্ট, আর মাঠ শব্দের অর্থ হচ্ছে দ্য ফিল্ড, তাহলে ইংলিশ হবে দ্য ফিল্ড অফ এমব্রয়ডারি কুইল্ট, এই নামে অনুবাদ করা হয়েছে। এগুলো তার ভ্রমণ কাহিনী, যেহেতু সে ভ্রমণ করেছে, তাহলে মুসাফির দেখলেই তো বুঝতে পারবা এটা তার ভ্রমণ কাহিনী হবে, এটাই পরীক্ষায় আসে। মুসাফির যেহেতু আসে, সে মারা গেছে 1976 সালে, নজরুলও মারা গেছে, জসিমউদ্দিন মারা গেছে, এরা সবাই পাশাপাশি সময়ে মারা গেছে। এটা সবচেয়ে সহজ। এই কবিতাটার বিষয়বস্তু আমরা পড়েছি, এটার বিষয়বস্তু শুধু ক্ষমা করা নয়, এটার বিষয়বস্তু উপকারও করা। প্রতিদান উচ্চারণ, উচ্চারণের আইটেমটা দেখবা, উচ্চারণ তোমরা পারো ইনশাল্লাহ। প্রতিদান দানের বিপরীত হওয়ার কথা, তারপরে এখানে যা আছে বইয়ে যা দিছে তাই পড়বা। প্রতি যে দান, প্রতিদান। ফুল মালঞ্চ মানে ফুলের মালা, নিরন্তর মানে যার কোনো অন্তর নাই বা শেষ নাই, তাহলে এটা নৈ তৎপুরুষ, শেষ নাই যার, নৈ তৎপুরুষ। বিরাগী অর্থাৎ রাগের বিপরীত, তাহলে এটা কি অর্থ প্রকাশ করবে? বিরাগী রাগের বিপরীত অর্থ, প্রতিদান দানের বিপরীত, তাহলে এটা কি প্রকাশ করবে? বিপরীত। তাহলে প্রতিদান মানে কি ক্ষমা, নাকি আরো আছে কিছু? ক্ষমা প্লাস হচ্ছে আরো কি করা? আরো উপকার করা। এই ক্ষমা আর উপকার দুইটা মিলেই প্রতিদান। প্রতিদানের এই প্রদত্ত শব্দ, কিছু শব্দ পড়বা, প্রকৃতি প্রত্যয় জেনারেলি আসে না, তাই প্রকৃতি প্রত্যয় অত বেশি ফোকাস করার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই, ঠিক আছে? নিচের কোনটিতে প্রতীকের প্রয়োগ আছে? প্রবাহমান নদী, যে সাঁতার জানে না তাকে ভাসিয়ে রাখে, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে, কাটা পেয়ে তারে ফুল করে দান সারাটি জনম্বর। প্রতিদান কেন? কাটা আর ফুল, এখানে কাটা আর ফুল কি বুঝাইছে প্রতীক দ্বারা? না, কাটা আর ফুল বুঝায় নাই, কাটা বুঝাইছে ঘৃণা বা আঘাত, আর ফুল বুঝিয়েছে কি? ভালোবাসা। তাহলে ঘৃণা বা আঘাত আর ফুলকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে? প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে, কাটা আর ফুল প্রতীক দিয়ে। প্রতিদান, এটা তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, বলো কি হবে এটা? প্রতিদান কবিতায় কবি বিষেভরা বান পেয়ে কি দান করেছেন? এগুলো তোমরা ভালো পারবে। আনসার কারেক্ট হয়েছে, 3 ঠিক আছে। আমার এই কুল ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার কুল, এটা তোমরা পারবে। আমরা প্রায় শেষ দিকে। কোন বিশ্ববিদ্যালয়ে জসিমউদ্দিন, মাঝে জননী কান্দে, ওই যে আমরা বললাম না কিছু গ্রন্থ আছে, নিজের কোনটি জসিমউদ্দিনের লেখা গ্রন্থ? সেটা হচ্ছে কবর।
ছাত্র অবস্থায় তিনি এটা লিখেছিলেন এবং সেটা পাঠ্যপুস্তক হয়েছিল। মা যে জননী কান্দে, অল্প বয়সী মেয়েকে বুইরা স্বামীর সাথে বিয়ে দেওয়ার কাহিনী, জসিমউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় না, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট দিয়েছে। সঞ্চয়িতা, এটা যেহেতু বড় তাই এটা সিনিয়র কবি রবি ঠাকুরের। এটা হচ্ছে সঞ্চিতা, এটা ছোট তাই এটা নজরুলের। আর সুচয়নী হচ্ছে জসিমউদ্দিনের। এগুলো সব কাব্য সংকলন, এগুলো সব কাব্য সংকলন। সবচেয়ে বড় সঞ্চয়িতা রবি ঠাকুর, না এটা নয়, এটা হবে অ্যান্সার। এটা খ নাম্বার অ্যান্সার, রবি ঠাকুর, সঞ্চয়িতা, সঞ্চিতা আর হচ্ছে সুচয়নী। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে ফিরি তার লাগি, ঠিক না? পথে পথে ফিরি তার লাগি। প্রতিদান কবিতার সার কথা কি? সার কথা হচ্ছে এইটা, প্রতিশোধ নেওয়া যাবে না, এক প্রীতিময় ভালোবাসা উপহার দিতে হবে মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেছেন কে? পল্লীকবি জসিমউদ্দিন। এক পয়সার বাঁশির রচয়িতা কে? এটা শিশুতোষ রচনা, পল্লীকবি জসিমউদ্দিন। প্রতিদান কবিতায় আমার এই কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল বাঁধি, চরণদেশ সার্থকতা কি? অনিষ্টকারীর প্রতি ক্ষমা ও উদারতা। ক্ষমা শুধু ক্ষমা হবে না, উদারতা কি করতে হবে? যুক্ত করতে হবে। আমার এই ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে কি পর, যে মোরে করেছে পর। রজনী শব্দের প্রতিশব্দ কোনটি? বিবাহ ভরি বা রাত রাত। আচ্ছা, তাহলে মোটামুটি আর প্রতিদানের যেগুলো আসবে বিষয়বস্তু আসবে, আর এই দুইটা প্রশ্ন আসতে পারে, এগুলো হচ্ছে ম্যাটার। আর বিখ্যাত বিখ্যাত চরণগুলার ব্যাখ্যা। তাহলে আশা করি কোনো সমস্যা নাই, তোমরা এগুলা ভালো পারো। ফার্স্ট পেপারটা তোমরা নিজেরা অনেক ভালো শিখেছ এবং তোমরা A+ পাবে বিশ্বাস, এর মানে তোমরা অনেক ভালো পারো। ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।